27 জুলাই 2015 আইআইএম শিলংয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে বলতে চিরনিদ্রায় চলে গেলেন এপিজে আব্দুল কালাম। জীবনের শেষ সময় অবধি তিনি শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছিলেন সমগ্র ভারতবাসীর মধ্যে। বন্ধুরা, আমি তোমাদের সাথে আছি অপু, আর আজকে মাইন্ডফুল ভাইবসের নতুন একটি ভিডিওতে এপিজে আব্দুল কালামের সম্বন্ধে কিছু তথ্য জানাবো যা অনেকেই জানেন না। 1931 সালের 15ই অক্টোবর তামিলনাড়ু রামেশ্বরমে একটি পরিবারে এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেন। একটি দরিদ্র পরিবার বলতে যা বোঝায় ঠিক এরকমই এক পরিবারে কালাম সাহেব জন্মগ্রহণ করেন। বাবা জয়নুল আবদিন ছিলেন একজন মাঝি এবং মা আশিয়াম্মা সংসার সহ 5 ছেলে মেয়েকে সামলাতেন। যখন কালাম সাহেবের বয়স 6 বছর, তখন এক দুর্ঘটনায় কালাম সাহেবের বাবার একমাত্র সম্বল বলে থাকা সেই নৌকাটি ভেঙে যায়। সেই সময় আব্দুল কালাম বুঝতে পারেন যে একমাত্র শিক্ষার আলোই পারে তাদের এই অভাব থেকে বের করে আনতে। আর ঠিক এরপর থেকেই আব্দুল কালামের পথ চলা শুরু। যখন কালাম সাহেবের বয়স 10 বছর, তখন তিনি প্রতিদিন ভোর 4টের সময় 20 কিলোমিটার পথ সাইকেল চালিয়ে রেল স্টেশনে যেতেন খবরের কাগজ সংগ্রহ করার জন্য। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এবং দেশ বিদেশের তথ্য জানার একমাত্র মাধ্যম ছিল খবরের কাগজ। তিনি সকালবেলা খবরের কাগজ বিলি করতেন এবং তারপর একটি দোকানে কাজ করতেন। কালাম সাহেব উপার্জন করে যা টাকা আয় করতেন তা পুরোপুরি নিজের শিক্ষাক্ষেত্রে ব্যয় করতেন না। সেখান থেকে কিছু টাকা তিনি তার সংসারের কাজেও ব্যয় করতেন। ছোটবেলা থেকে অন্যান্য সাবজেক্টের প্রতি আব্দুল কালাম দুর্বল হলেও ফিজিক্স এবং ম্যাথে তার সাহারে পাশে কেউ ছিল না। তাই কালাম সাহেব উচ্চ মাধ্যমিক দেওয়ার পর সেন্ট জোসেফ কলেজ থেকে ফিজিক্সে গ্র্যাজুয়েট হন। এরপর তিনি মাদ্রাজ টেকনোলজি অফ ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। আব্দুল কালামের শিক্ষা গ্রহণের একটাই উদ্দেশ্য ছিল। আব্দুল কালাম সাহেব ছোটবেলা থেকে এয়ারফোর্স হওয়ার স্বপ্ন দেখতেন। ইন্ডিয়ান এয়ারফোর্সের দেরাদুন বেস কয়েক হাজার পরীক্ষার্থীর মধ্যে সিলেক্ট হয়েছে মাত্র 25 জন। এই 25 জন ছেলের কাছে এটা শুধু একটি চাকরি হলেও কালাম সাহেবের কাছে এটা ছিল ছোটবেলার এক স্বপ্ন। কিন্তু ভারতীয় এয়ারফোর্স এই 25 জনের মধ্যে মাত্র বেছে নিলেন 8 জনকে। বাদ পড়ে গেল কালাম সাহেব। স্বপ্নের এত কাছাকাছি এসে ব্যর্থতা পাওয়ায় তিনি ভিতর থেকে দুমড়ে মুচড়ে যান, কিন্তু কাউকে কিচ্ছুটি বুঝতে দেন না। তিনি সোজা সেখান থেকে বেরিয়ে ঋষিকেশ চলে যায়। সেখানে তিনি গঙ্গায় স্নান সেরে এক হিন্দু সন্ন্যাসীর সঙ্গে দেখা করেন, যার নাম ছিল স্বামী শিবানন্দ মহারাজ। আব্দুল কালাম সাহেব নিজের বইতেও লিখেছেন, তার মুসলিম নাম শুনে স্বামীজি একটু বিচলিত হলেন না, বরং তাকে বললেন তার এই দুঃখের কারণ কি। কালাম সাহেব তাকে সবকিছু বলতেই স্বামীজি তাকে বললেন, হয়তো তার জীবনে এখন এয়ারফোর্স হওয়া লেখা নেই, তিনি অন্য কিছু করার জন্য এই পৃথিবীতে এসেছেন। ব্যাস, এই কথা শোনার পর কালাম সাহেব সেই পথের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এরপর তিনি 1958 সালে মাসিক 250 টাকা বেতনের বিনিময়ে সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হন। হ্যাঁ, কালাম সাহেব 250 টাকার চাকরি প্রথম শুরু করেছিলেন, কিন্তু যেই ছেলের স্বপ্ন বড় কিছু করার, তাকে কি আর এই 250 টাকার চাকরি আটকে রাখতে পারে? তাই তিনি 4 বছর যেতে না যেতেই জুটি বাঁধে বিক্রম সারাভাইয়ের সঙ্গে। এই সেই বিক্রম সারাভাই যাকে ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম বলেও ডাকা হয়। সেই সময় বিক্রম সারাভাই ভারতের প্রথম স্পেস রিসার্চ নিয়ে একটু বেশি গবেষণা শুরু করে দিয়েছেন। আব্দুল কালামকে পাশে পেয়ে সেই গবেষণা চালু হতে লাগলো আরো জোর কদমে। 1965 সালে 30 বছর বয়সে আব্দুল কালামকে পাশে পেয়ে এই স্পেস রিসার্চ প্রোগ্রাম আরো দ্রুতবেগে আগাতে থাকে। কিন্তু সমস্যা দেখা দিল বাজেটে। কেরালার থুম্বা নামের গ্রামের চার্চে শুরু হলো রিসার্চ সেন্টার এবং সেই চার্চের বিশপ তার বাড়িতে তৈরি হলো অফিস। আপনারা একটু খোঁজ নিলে দেখতে পাবেন যে বর্তমানে ইসরো কোনো মিশনে সাকসেস হলে এই ছবিটি আপনারা সচরাচর দেখতে পাবেন, যে সাইকেলে করে এবং গরুর গাড়িতে করে ভারতের প্রথম স্যাটেলাইটটিকে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়েছিল। এভাবেই ভারতের প্রথম রকেট লঞ্চিংয়ে এপিজে আব্দুল কালাম এবং ডক্টর বিক্রম সারাভাই সফলতা এনেছিল। কিন্তু এটা তো ছিল রকেট, তবে এপিজে আব্দুল কালামকে কেন মিসাইল ম্যান বলে ডাকা হয়? আসলে কালাম সাহেবকে মিসাইল ম্যান বলে ডাকার পেছনে তার এক বড় ব্যর্থতা দায়ী ছিল। 1969 সালে কালাম সাহেব ভারতের প্রথম স্যাটেলাইট প্রোগ্রাম এসএলভি প্রজেক্ট ডিরেক্টর পদে নিয়োগ হন এবং 10 বছর পরিশ্রমের পর 1979 সালে সেই রকেটটি লঞ্চ করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত রকেটটি লঞ্চ করার কিছুক্ষণের মধ্যেই সেই রকেটটি দুমড়ে মুচড়ে মাটিতে পড়ে যায়। ব্যর্থ হয়ে যায় 10 বছরের পরিশ্রম। যখন রকেটটি মাটিতে পড়ে যায়, পুরো দেশের মিডিয়া রীতিমতো এপিজে আব্দুল কালামের দিকে আঙ্গুল তুলতে থাকে, কারণ এত কারিগরি টাকা খরচা করার পর যখন কোনো মিশনে ব্যর্থ হয় তখন সেটা দেশেরই লোকসান। কিন্তু যখন সারা দেশের মিডিয়া কালামের বিরুদ্ধে চলে যায়, তখন তার সামনে ঢাল হয়ে দাঁড়ায় সতীশ ধাওয়ান স্যার। সেই সময় কালাম সাহেব সতীশ ধাওয়ান স্যারকে বলেন তিনি 1 বছরের মধ্যে নতুন করে আবার রকেট লঞ্চ করবে।
এরপর কালাম সাহেব এবং তার টিম জোর কদমে লেগে পড়ে নতুন রকেট লঞ্চ প্রোগ্রামকে তৈরি করার জন্য এবং 11 মাসের মাথায় তিনি নতুন করে রকেট লঞ্চ প্রোগ্রামটি তৈরি করে ফেলেন এবং সফলভাবে সেই রকেটটিকে উৎক্ষেপণ করেন। সেই সময় পুরো দেশ কালাম সাহেবের জেদের কাছে হার মেনেছিল। এরপর এপিজে আব্দুল কালাম অগ্নি এবং পৃথিবী নামে দুটো মিসাইল ভারতের ইন্ডিয়ান আর্মিকে তৈরি করে দেন। এই সেই পৃথিবী এবং অগ্নি মিসাইল যা ইন্ডিয়ান আর্মির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। আর ঠিক এরপরই এপিজে আব্দুল কালামে দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলে ডাকা হয়। এরপর 1981 সালে কালাম সাহেবকে পদ্মভূষণ এবং 1990 সালে কালাম সাহেবকে পদ্ম বিভূষণ উপাধিতে ভূষিত করা হয়। এর কিছু বছর পর পুরো বিশ্ব ভারতকে এক চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করেন। এই সেই চুক্তি যেখানে স্বাক্ষর করলে ভারত কোনোদিনও আর পরমাণু বোমা তৈরি করতে পারত না। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বুঝতে পারেন যদি এই চুক্তিতে তিনি স্বাক্ষর করেন তবে পুরো বিশ্বের কাছে তথা ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান এবং চীনের কাছে নিজেরা দুর্বল হয়ে পড়বে। তাই তিনি এই চুক্তিতে স্বাক্ষর করেননি। এরপরই ডাক আসে এপিজে আব্দুল কালামের। অটল বিহারী বাজপেয়ী কালাম সাহেবকে বলেন পরমাণু বোমা তৈরি করার জন্য। এই খবর আমেরিকার সিক্রেট এজেন্সি জানা মাত্রই 4টি স্যাটেলাইট দ্বারা অনবরত ভারতের উপর নজরদারি শুরু করে দেয় আমেরিকা। কিন্তু সেই 4টি স্যাটেলাইটের চোখ এড়িয়ে এপিজে আব্দুল কালাম এবং তার টিম রাজস্থানের পোখরানে সফলভাবে পরমাণু পরীক্ষা সফল করেন। এরপরই কালাম সাহেবকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। এর ঠিক 4 বছর পর এপিজে আব্দুল কালাম ততদিনে ডিআরডিও থেকে অবসর নিয়ে একটি ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। হঠাৎ একদিন দুপুরে একটি প্রাইভেট নাম্বার থেকে তার কাছে কল আসে। কলটি ধরতেই তিনি বুঝতে পারেন ফোনের ওই পাশে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী রয়েছেন। ফোনটি ধরতেই অটল বিহারী বাজপেয়ী ফোনের ওই পাশ থেকে বলেন তার মতন একজন মানুষকে ভারতের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হওয়ার জন্য তিনি আমন্ত্রণ জানাচ্ছেন। ব্যাস এই একটি ফোনই ঠিক করে দেয় পরবর্তী ভারতের রাষ্ট্রপতি আসনে কে বসতে চলেছেন। যে ছেলেটি 25 জনের মধ্যে থেকে বাদ পড়ে গিয়েছিল সেই ছেলেটি তথা কালাম সাহেব ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর ফাইটার জেট চালিয়েছিলেন। এটাই ছিল এপিজে আব্দুল কালামের স্বপ্ন তথা জেদ। 2015 সালের 27শে জুলাই এপিজে আব্দুল কালাম অনবরত বিমানে এবং গাড়িতে ট্রাভেল করে পৌঁছলেন IIM শিলংয়ে। তিনি সন্ধ্যে 6:30টায় স্টেজে উঠে ছাত্রদের সঙ্গে গল্প গুজব হাসি ঠাট্টায় মাতিয়ে তোলেন পুরো স্টেজ। কিন্তু তার কিছুক্ষণ পরেই স্তব্ধ হয়ে যায় গোটা অডিটোরিয়াম। এই সেই 27শে জুলাই এপিজে আব্দুল কালাম সবার সঙ্গে গল্প করতে করতে অর্থাৎ কথা বলতে বলতে চিরনিদ্রায় চলে গিয়েছিলেন। এপিজে আব্দুল কালাম ভারতের যুব সমাজের কাছে একটি শক্তির প্রেরণা। তিনি যতদিন ছিলেন ততদিন ভারতের ছাত্রছাত্রীদের মধ্যে একটি অনুপ্রেরণার স্রোত হয়েছিলেন এবং আজও আছেন। তো বন্ধুরা, কালাম সাহেবের এই জীবনের এই অধ্যায়টি শুনতে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অবশ্যই দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।